তিনি বলেছিলেন, নিজের ব্যাপারে আমি বলবো, আমি এটাই জানি যে আমি কিছুই জানি না। দার্শনিক সক্রেটিস পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠতম জ্ঞানী ব্যক্তিদের একজন বলা হয় তাকে। ওপরের উক্তিটি তারই, যেটি আমি বললাম। জীবদ্দশায় তিনি যেমন ধাঁধার মতো ছিলেন, মৃত্যুর পরেও চিরন্তন এক বিস্ময়ে পরিণত হয়েছেন তিনি। দর্শন বিষয়ে যদিও কিছুই লিখে যাননি, তবুও তাকে হাতে গোনা কয়েকজন মহামানবের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে সমগ্র বিশ্বে, যাদের দ্বারা পৃথিবীর মানুষের দর্শন চিরতরে বদলে গিয়েছে। তিনি যেমন নিজের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন, কিছুই জানেন না, আমরাও আদতে তার ব্যাপারে কিছুই জানি না। যতটুকু জানি সবই তৃতীয় পক্ষের দেওয়া তথ্য, আর সেই সব তথ্যের ওপর ভিত্তি করেই ব্যাপক মাত্রায় তৈরি হয়েছে বিতর্ক। তথাপি যুগে যুগে অমর হয়ে আছেন সক্রেটিস। আজকের ভিডিওতে আপনাদের বলবো গ্রিক দার্শনিক সক্রেটিসের বর্ণময় জীবন কাহিনী। একাডেমিক দর্শনশাস্ত্রের মৌলিক বিষয় হিসেবে সক্রেটিসকে পড়ানো হয়, কিন্তু তার প্রভাব কেবল দর্শনের মধ্যে আটকে নেই। দর্শন ছাড়িয়ে তিনি মিশে গেছেন প্রতিটি যুগের মানুষের মাঝে। সক্রেটিস 469 খ্রিস্টপূর্বাব্দে, মতান্তরে 470 খ্রিস্টপূর্বাব্দে এথেন্সের সিরকা নগরীতে জন্মগ্রহণ করেন। তার পিতা সফ্রনিসকাস ছিলেন একজন রাজমিস্ত্রি ও ভাস্কর, মা ফাইনারেথ ছিলেন একজন ধাত্রী। সফ্রনিসকাসের আয় একেবারে কম ছিল না, আবার পুরোপুরি সচ্ছলও বলা যাবে না। অ্যালোপেস নামক রাজনৈতিক অঞ্চলে বেড়ে ওঠা সক্রেটিস শৈশব থেকেই রাজনীতির সাথে পরিচিত ছিলেন। এথেন্সের নিয়ম অনুযায়ী 18 বছর বয়সের সকল যুবককে রাজনৈতিক দায়িত্ব পালন করতে হতো। এসব দায়িত্বের মধ্যে মূল দায়িত্ব ছিল মিলিটারিতে যোগদান। অন্যদিকে মিলিটারি বিষয়ক বিভিন্ন দিক নির্ধারণ এবং বিচার বিভাগ পরিচালনার জন্য যে অ্যাসেম্বলি ছিল তাতেও যোগ দিতে হতো। এই কাজগুলোতে কোনো আপত্তি ছিল না সক্রেটিসের। তখনকার এথেন্স সমাজে নারীর সৌন্দর্য নয়, বরং পুরুষের সৌন্দর্য নিয়ে চর্চা হতো। সুন্দর সৌম্য চেহারার পুরুষদের বিশেষ মূল্য দেওয়া হতো সমাজে। কিন্তু দুর্ভাগ্যই বলতে হয়, সক্রেটিস ছিলেন অতিমাত্রায় কুৎসিত দর্শন। চোখগুলো তার কোটর থেকে যেন বেরিয়ে আসতে চাইতো, নাকটি ছিল একেবারেই বোঁচা। তথাপি সক্রেটিস নিজের চেহারার এই কদর্য রূপের জন্য বিন্দুমাত্র দুঃখী ছিলেন না। নিজেকে সুন্দরভাবে উপস্থাপন না করে বরং একই ময়লা জামাকাপড় গায়ে দিয়ে দিনের পর দিন কাটিয়ে দিতেন সক্রেটিস। এক কথায় কদর্য শব্দটিও যেন প্রচণ্ড মানানসই হয়ে যেত তার জন্য। যুবক সক্রেটিসকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে তার বাবা সফ্রনিসকাস দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন। তিনি এথেন্সের সকল যুবকের মতো সাধারণ বাধ্যতামূলক শিক্ষার বাইরেও সক্রেটিসের উচ্চতর শিক্ষার ব্যবস্থা করেন, বিশেষ করে সাহিত্য, সঙ্গীত, অ্যাথলেটিক্স। ফলে সক্রেটিস কাব্যচর্চায় পারদর্শী হয়ে ওঠেন। একই সাথে তিনি সঙ্গীত এবং শরীরচর্চায়ও দক্ষ হন। এই সময় বাণিজ্যটাও মোটামুটিভাবে রপ্ত করেন সক্রেটিস। তিনি দ্য অ্যাগোরাতে মানুষকে বিভিন্ন প্রশ্ন করে সময় কাটাতে ভালোবাসতেন। এর ফলে অভিজাত পরিবারের যুবক শ্রেণীর মাঝে তার মোটামুটি রকমের জনপ্রিয়তা সৃষ্টি হয়। এখানে প্লেটোর নাম বিশেষভাবে উল্লেখ করতে হয়। সক্রেটিসের দাম্পত্য জীবন নিয়ে ইতিহাসবিদদের মাঝে রয়েছে চরম বিতর্ক। কেউ মনে করেন তার একমাত্র স্ত্রী জেনথিপ, যার গর্ভে জন্ম হয়েছিল সক্রেটিসের 3 পুত্রের। আবার কেউ দাবি করেন জেনথিপের ঘরে সক্রেটিসের প্রথম সন্তান ল্যাম্প্রোক্লেস জন্ম হয়। পরে সক্রেটিস মৃত্যু নামক এক নারীকে বিয়ে করেন। সেই মৃত্যুর গর্ভেই জন্ম হয় অপর 2 পুত্রের, সফ্রনিকাস এবং মেনেক্সেসাস। তবে আরেক দল পণ্ডিত মনে করেন সক্রেটিস আসলে দুজনকে একসময় বিয়ে করেছিলেন, কেননা এথেন্সে তখন নারীর বিপরীতে পুরুষের সংখ্যা কম ছিল। যাই হোক, সক্রেটিসের প্রথম বা একমাত্র স্ত্রী জেনথিপ ছিলেন অত্যন্ত ঝগড়ুটে স্বভাবের মহিলা। প্রতিদিনই তার সাথে স্বামীর ঝগড়া লেগেই থাকতো। একদিন প্রচণ্ড রাগান্বিত জেনথিপ চিৎকার করে যাচ্ছিলেন, আর সক্রেটিস বরাবরের মতো নিশ্চুপ ছিলেন। এক পর্যায়ে জেনথিপ সক্রেটিসের মাথায় 1 বালতি ভর্তি জল ঢেলে দেন। তখন সক্রেটিস তার বিখ্যাত উক্তিটি করেন, আফটার থান্ডার কামস দ্য রেইন। বিয়ে সম্পর্কে আরও একটি বিখ্যাত উক্তি হচ্ছে, আপনি বিয়ে করুন আর নাই করুন, উভয় ক্ষেত্রে পস্তাবেন। সক্রেটিস তার মিলিটারি দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছিলেন। তিনি পাতিদা যুদ্ধে বেশ বীরত্বের সাথে লড়াই করেন এবং এথেন্সের বিজয়ে সাহায্য করেন। যুদ্ধকালীন এথেন্সের জেনারেল
অ্যালসিবিয়াসদের জীবন বাঁচান। তিনি দিলিয়াম এবং অ্যাম্ফিপোলিসের যুদ্ধেও অংশ নেন, তবে শেষোক্ত উভয় যুদ্ধে এথেন্সের পরাজয় ঘটে। 431 থেকে 401 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে এথেন্সবাসী তাদের ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী এবং রক্তক্ষয়ী যুদ্ধে অবতীর্ণ হয়। প্রতিবেশী স্পার্টানদের সাথে এই যুদ্ধে পেলোপনেসিয়ান যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে এথেন্সের একটি শ্রেণী, বিশেষ করে অভিজাত শ্রেণী, স্পার্টানদের পক্ষে চলে যায়, কেননা এথেন্সের গণতন্ত্র এবং মানুষের মত প্রকাশের স্বাধীনতায় তারা অসন্তুষ্ট ছিলেন। তার চেয়ে স্পার্টান সমাজ তাদের পছন্দ ছিল, যেখানে সাম্রাজ্যবাদী ব্যবস্থা চালু ছিল এবং সমাজের নিচু শ্রেণীর কথা বলার কোনো অধিকার ছিল না। যুদ্ধে শেষতক স্পার্টানদেরই জয় হয়। বিভিন্ন কারণে ডেমোক্র্যাটরা সক্রেটিসকে গণতন্ত্রের শত্রু ভাবতে লাগলো। অ্যাম্ফিপোলিসের যুদ্ধের 7 বছর পর আনুমানিক 415 খ্রিস্টাব্দের দিকে যখন এথেন্সের নৌবাহিনী সিসিলি দ্বীপে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে, তখন এথেন্সে দেবী হার্মিসের কিছু মূর্তি ভেঙে ফেলা হয়। উল্লেখ্য, দেবী হার্মিসকে বলা হয় ভ্রমণকারিণীর নিরাপত্তা প্রদানকারী দেবী। এই ঘটনার কয়েকদিনের মধ্যে ইলিউসিনিয়াস শাস্ত্রীয় অনুষ্ঠানের অপবিত্রকরণ করে একদল লোক। অপবিত্রকরণ বলতে তারা অনুষ্ঠানটি কোনো পুরোহিতের উপস্থিতি ব্যতি রেখে নিজেদের বাড়িতে পালন করে, এবং যা ছিল তৎকালীন সময়ে রীতিবিরোধী। এই উভয় কাজই, যার নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয়, তিনি ছিলেন অ্যালসিবিয়াসদের। ফলে তাকে নৌবাহিনী থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। শাস্তির ভয়ে তিনি স্পার্টায় আশ্রয় নেন। কিছুদিনের মধ্যেই ধর্মবিরোধী কর্মকাণ্ডের জন্য অনেকের শাস্তি হয়। দেখা যায় অনেকেই সক্রেটিসের ঘনিষ্ঠ। এতে সামান্য পরিমাণে হলেও সক্রেটিসের ওপর সন্দেহ সৃষ্টি হয়। এরই মাঝে 411 খ্রিস্টপূর্বাব্দে একদল নাগরিক মিলে গণতন্ত্র অস্বীকার করে এবং অ্যালসিবিয়াসদের সমর্থক ছিল এই নাগরিকরা। অন্যদিকে পারস্যের সাথেও তখন এথেন্সের দ্বন্দ্ব শুরু হয়েছে। 404 খ্রিস্টপূর্বাব্দে যখন টাইরেন্ট 30 শাসন করছেন, তখন তাদের প্রধান ক্রিটিয়াস সক্রেটিসকে 30 বছরের নিচে কোনো যুবকের সাথে যোগাযোগ করতে নিষেধ করেন। একদিকে সক্রেটিসের সাথে ক্রিটিয়াসের অনেক পূর্ব থেকেই ভালো সম্পর্ক ছিল, অন্যদিকে সক্রেটিস ক্রিটিয়াসের আদেশ নির্দ্বিধায় মেনে নিয়েছিলেন। এই দুটি বিষয় সন্দেহ ঘনীভূত করে। এদিকে দ্য 30 এথেন্সের গণতন্ত্রকামীদের ওপর অত্যাচার শুরু করে। তারা অসংখ্য ডেমোক্র্যাটকে নির্বাসনে পাঠায়, অনেককে অন্যায় অভিযোগ দিয়ে হত্যা করে। নির্বাসিতদের একদল সংগঠিত হয়ে 403 খ্রিস্টপূর্বাব্দে এথেন্সে ফিরে আসে এবং ক্রিটিয়াসকে হত্যা করে। স্পার্টার মধ্যস্থতায় শান্তি প্রতিষ্ঠিত হয়। ফলে সক্রেটিসের প্রতি তাদের সন্দেহ প্রবল হলেও অ্যামেনিস্টির কারণে তারা গণতন্ত্র বিরোধিতার নামে সক্রেটিসকে ফাঁসাতে পারেনি। সক্রেটিসের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, সমসাময়িক সমাজ তার মতো প্রখর জ্ঞানীর জন্য ছিল না। তারা ছিল রক্ষণশীল এবং সংকীর্ণমনা। যে সমাজের বহু মানুষ ঈশ্বরবাদে বিশ্বাসী ছিলেন, ব্যাপারটা অনেকটা এমনই ছিল যে ঈশ্বর তাদের সৃষ্টি করেননি, বরং তারাই ঈশ্বরদের সৃষ্টি করেছিল। তৎকালীন সময়ে ঈশ্বরের সম্পর্কে নানা কল্পকাহিনী প্রচলিত ছিল সমাজে। 399 খ্রিস্টপূর্বাব্দে আদালতে সক্রেটিসের বিচারের রায় দেওয়ার জন্য 501 মতান্তরে 500 জন জুরির সমন্বয়ে জুরি বোর্ড গঠন করা হয়। সক্রেটিসের যুক্তি হেরে যায় জুরি বোর্ডের কাছে। 221 জনের নির্দোষ ঘোষণার বিপরীতে 280 জন সক্রেটিসকে দোষী সাব্যস্ত করেন। সম্ভবত সক্রেটিস নিজের যুক্তিতে অনড় থেকে বিপদ বাড়িয়েছিলেন। নিয়ম অনুযায়ী সক্রেটিসকে জিজ্ঞাসা করা হয় তিনি কি নিজের দোষ স্বীকার করে নিচ্ছেন, কিন্তু সক্রেটিস যেন খুব করে চাইছিলেন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। দোষ স্বীকার করলে রায় অন্যরকম হতে পারত, কিন্তু তিনি নিজেকে নির্দোষ দাবি করেন এবং তার কর্মকাণ্ডকে যুক্তিযুক্ত বলে মনে করেন। তিনি তার অসাধারণ প্রজ্ঞা আর প্যারাডক্সিক্যাল বাচনভঙ্গিতে বিচারকদের কটাক্ষ করেন। দোষ স্বীকার তো দূরের কথা, তিনি বরং পুরস্কার দাবি করে বসেন। বিচারকরা ক্ষিপ্ত হন, ফলে অবশ্যম্ভাবীভাবে রায় তার বিরুদ্ধে যায়। মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। তিনি শান্তভাবে মৃত্যুদণ্ডের রায় মেনেও নেন। একটি ধর্মীয় উৎসবের জন্য তার মৃত্যুদণ্ড 30 দিন পিছিয়ে দেওয়া হয়। এই সময় তার বন্ধু ও ঘনিষ্ঠরা তাকে পালিয়ে যাবার ব্যবস্থা করে দিলেও তিনি রাজি হননি। দার্শনিক প্লেটো তাকে অন্তত প্যারোলে 30 দিন বাইরে থাকার আবেদন জানান। জেল কর্তৃপক্ষ 3000 দ্রাকমায়
রাজি হয় প্যারোলে বাইরে রাখতে সক্রেটিসকে। এখানেও সক্রেটিস তাদের উপহাস করেন এবং 100 দ্রাকমা দেওয়ার প্রস্তাব করেন। জীবনের শেষ দিনেও তিনি ছিলেন হাসি খুশি এবং সহজ ও স্বাভাবিক। বিষ নিয়ে আসা লোকটির হাত থেকে বিষের পেয়ালা নিয়ে হেমলক বিষ পান করতে তিনি খুব একটা বিলম্ব করলেন না। বিষ পান করার পর তিনি বিষক্রিয়ায় মাটিতে লুটিয়ে পড়ার আগে পর্যন্ত ধীরে ধীরে হাঁটাহাঁটি করেন। তার বন্ধু এবং অনুসারীরা তাকে তখন ঘিরেছিলেন। ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন সক্রেটিস। অনুসারীদের কান্নার শব্দ ধীরে ধীরে কমে এলো, শোকের ছায়াও কমে এলো কিছুদিনের মধ্যে। কিন্তু যে প্রহসনের বিচার সেদিন হয়েছিল তা আজ 1000 বছর পরেও যেন কল্পনায় ভেসে ওঠে আর ঘৃণায় ভরে ওঠে মন। মহাজ্ঞানীর সেই করুণ মৃত্যু অন্তর কাঁপিয়ে দেয় বারবার। এতক্ষণ আপনারা শুনলেন বিখ্যাত দার্শনিক সক্রেটিসের বর্ণময় জীবন বৃত্তান্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।